নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনি শুনবেন ডক্টর অভিজ্ঞান গাঙ্গুলির লেখা ভৈরব ত্রিকালানন্দ সিরিজের প্রথম গল্প অতৃপ্ত। গল্পটি দীর্ঘায়তন হওয়ায় আজ শুনবেন গল্পের প্রথম পর্ব। গল্প পাঠে আজ আমি পড়েন, আমার সাথে সায়নী, পূজা, সৌভিক, তমাল, অভিষেক এবং রক্তিম। এডিটিং, শব্দগ্রহণ এবং মিক্সিংয়ে প্রীতম। আর গল্পের এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে কৃষ্ণেন্দু। এসো গল্প করি এখন 1,25,000 সদস্যের পরিবার। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদেরই পরিবারের একজন সদস্য হও। শুরু হচ্ছে অতৃপ্ত গল্পের প্রথম পর্ব। সৌমেন আজ প্রচণ্ড খুশি। জাস্ট এই মাত্র সে প্রমোশন লেটার কাম ট্রান্সফার অর্ডারটা হাতে পেয়েছে। না, ঠিক প্রমোশনের জন্য সে যে এতটা খুশি হয়েছে তা নয়। খুশি হয়েছে প্রমোশন লেটারে ওর নতুন বদলির জায়গাটা দেখে। জয়েন দ্য ডিউটি অ্যাজ রুরাল ডেভেলপমেন্ট অফিসার অ্যাট দ্বারগঙ্গা রিজিয়নাল অফিস। দ্বারগঙ্গা, তার নিজের বাড়ি সেখানে। জন্ম, বেড়ে ওঠা সব সেখানেই। সেই যে হাই স্কুলের পর গ্রাম ছাড়ল, তারপর থেকে টানা 7 দিনের বেশি আর থাকতেই পারেনি কোনোদিন। কলেজ, চাকরি মিলে পরের 13টা বছর সে বেশি দিন বাবা মার কাছে থাকতে পারেনি। 3 বছর আগে যখন বিয়ে হলো রূপার সঙ্গে, সেই সময়ও মাত্র 10 দিনের ছুটি পেয়েছিল সে। তার মধ্যে ছোট করে 5 দিনের হানিমুন সারতে হয়েছিল সিকিমে। অতএব বলা চলে যে বাড়িতে ওর থাকা হয়নি এতগুলো বছর। অথচ ছোট থেকেই সৌমেন ছিল ঘরকুনো। তাই এতদিন পর বাড়ি ফেরার সুযোগ পেয়ে সৌমেন একেবারে আনন্দিত। যাক বাবা, অন্তত আগামী 5টা বছর বাড়ির খেয়ে বাড়ির পড়ে চাকরি করা যাবে। স্ত্রী রূপার অবশ্য কিছুটা দোনামনো ছিল, কারণ বিয়ের পর থেকেই সে স্বামী নিয়ে স্বাধীনভাবে আলাদা ঘর সংসার করছে। এতেই তার অভ্যেস হয়ে গিয়েছে। এবার 3 বছর পর শ্বশুরবাড়িতে থাকতে হয়তো একটু অ্যাডজাস্ট করতে অসুবিধে হবে তার। এটা নিয়েই সামান্য চিন্তা রূপার। তবে স্বামীর উৎসাহ দেখে সে কথা রূপা মনের মধ্যেই রেখে দিয়েছে। তাছাড়া এও ঠিক যে মাঝে মাঝে শ্বশুর শাশুড়ি তাদের ফ্ল্যাটে এসে থেকেছে বিভিন্ন সময়ে। রূপার মোটেও তাদের সঙ্গে খারাপ লাগেনি, বরং রূপার বেশ ভালোই লাগে তার শাশুড়ি আর শ্বশুর মশাইকে। দুজনেই একেবারে মাটির মানুষ। তাই রূপার ধারণা খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। অবশেষে নির্দিষ্ট দিনে নিজের বাড়িতে এসে পৌঁছল সস্ত্রীক সৌমেন। আহা, সৌমেনের চেয়েও তার মা বাবা যেন বেশি খুশি হয়েছেন বলে মনে হলো। একমাত্র ছেলে বাড়ি থেকে দূরে থাকলে সেটা কোন মা বাবারই বা ভালো লাগে। প্রথম সপ্তাহটা বেশ ভালোই কাটলো সৌমেন আর রূপার। সৌমেন এতদিন পরে খুঁজে খুঁজে তার পুরনো বন্ধুদের বাড়ি গিয়ে খোঁজ নিয়ে এলো। বিশাল, ময়ূর, বিদিশা আর অনেকের বাড়ি গেল। কয়েকজনকে পেল, তবে বেশিরভাগকেই পেল না। অনেকেই দ্বারগঙ্গা ছেড়ে কাজের সূত্রে বাইরে, আবার কেউ পাকাপাকি ভাবেই এই জায়গা ছেড়ে চলে গিয়েছে। তবে একটা ভীষণ খারাপ খবর পেল সৌমেন। ওর ছোটবেলার সবচেয়ে কাছের বান্ধবী নীলিমা অর্থাৎ নীলুর বাড়ি গিয়ে। কয়েক বছর আগে নীলুর বিয়ে হয়েছিল সেটা জানতো সৌমেন, তবুও কেমন আছে খবর নিতেই ওর বাড়ি গিয়েছিল সে। বাড়ির বেল বাজাতেই এক বৃদ্ধ এসে দরজা খুলে দিল। হাই পাওয়ারের চশমার ফাঁক দিয়ে বৃদ্ধ দেখেই চিনতে পারল সৌমেনকে। নমস্কার মেসমশাই, আমায় চিনতে পারছেন?
বিকাশদা ছেলে সৌমেন না? প্রণাম করলো সৌমেন। হ্যাঁ মেসমশাই। এসো এসো, ভিতরে এসো। নীলুর মাও ততক্ষণে এসে পড়েছে। দু এক কথার পর নীলু কেমন আছে জিজ্ঞাসা করতেই কান্নায় ভেঙে পড়লেন নীলুর মা। নীলুর বাবা এরপর যে করুণ পরিণতির কাহিনী শোনালেন সেটা শুনে সৌমেনের মন ভারী হয়ে গেল। নীলুর বিয়ে বেশ বড় করে দিয়েছিলেন তারা, অনেক খরচাপাতিও করেছিলেন, কিন্তু শেষমেশ ওর বিয়ে সুখের হয়নি। শ্বশুরবাড়ি থেকে আরও পয়সার জন্য ক্রমাগত চাপ আসতে শুরু হলো। তারপর মানসিক অত্যাচার, গালিগালাজ, অপমান, তারপর গায়ে হাত তোলা। শেষ পর্যন্ত 1 বছর আগে আর সইতে না পেরে নীলু গলায় দড়ি দেয়। তবে আত্মহত্যার আগে শ্বশুরবাড়ির প্রত্যেকের বিরুদ্ধে তার বয়ান ভিডিও রেকর্ড করে তবে নিজের জীবন শেষ করেছে। সেই সূত্র ধরেই এই মুহূর্তে তার শ্বশুর শাশুড়ি আর বর জেল খাটছে। কেঁদে কেঁদে নীলুর মা বলছিল, জানো বাবা, এখনো এখনো মনে হয় যে মেয়েটা মেয়েটা মেয়েটার কাছেই আছে। বিশ্বাসই হয় না আমার যে পরম প্রাণবন্ত মেয়েটা আর নেই। সৌমেনের মনটাও খুব খারাপ হয়ে গেল। আর বেশিক্ষণ না বসে সেদিনের মতো উঠে পড়েছিল সৌমেন। বেরোনোর সময় নীলুর বাবা বলল, তুমি আসায় খুব ভালো লাগলো বাবা। পরের বার আবার এসো কেমন? এরপর বৌমাকেও নিয়ে এসো। নীলুদের বাড়ি থেকে বেরিয়ে ভারাক্রান্ত হৃদয়ে হেঁটে বাড়ি ফিরছিল সৌমেন। এই রাস্তা, এই বাড়ি, এই মাঠ, এই বকুল ফুলের গাছ সব তার কতদিনের চেনা। ওর ছোটবেলার বান্ধবী এবং খেলার সাথী ছিল নীলু। নীলুর ছোটবেলার মুখটা বারবার মনে পড়তে লাগলো সৌমেনের। 2 দিকে 2টো বিনুনি করে স্কুলে আসতো মেয়েটা। সৌমেন সুযোগ পেলেই পিছন থেকে টানতো নীলুর বিনুনি। পুরনো দিনের কথা ভেবে চোখ জানি কখন আর্দ্র হয়ে এলো তার। দৃষ্টিটা হালকা ঝাপসা হয়ে গিয়েছিল সৌমেনের। পিছন থেকে একটা ডাক ভেসে এলো। পিছন ফিরে তাকালো সৌমেন, কিন্তু না, কাউকে তো দেখতে পেল না সে। আশেপাশের শুনশান ফাঁকা ইটের রাস্তায় কেউ কোথাও নেই। তবে কি ভুল শুনল? হ্যাঁ, তাই হবে হয়তো, এই ভেবে আবারও হাঁটা দিল সৌমেন। আরও কিছুটা হাঁটার পর ওর হঠাৎ মনে হলো কেউ যেন ওর পিছনে হাঁটছে। পিছনে ফিরল সৌমেন। না, কেউ তো নেই। আবার ফেরার পথ ধরল। এদিকে এখানে আসা পর্যন্ত রূপার বেশ ভালোই সময় কাটছে। এখানে এসে বরং তার কাজ কমেছে। আলাদা ফ্ল্যাটে সব কাজ তাকে একাকেই করতে হতো। এখানে শাশুড়ি আছেন, কাজের লোক আছে। তাছাড়া সৌমেনের মা বুদ্ধিমতী মহিলা, সাংসারিক ব্যাপার স্যাপার বেশ ভালোভাবে বোঝেন। তাই ছেলে আর বউকে দোতলায় আলাদা থাকার ব্যবস্থা করেছেন। সৌমেনের বাবা বিকাশবাবুর বাতের ব্যথার জন্য সিঁড়ি ভাঙতে পারেন না, তাই তারা নিচেই থাকেন সর্বক্ষণ। অতএব ওপর তলায় ছেলে আর ছেলের বউ প্রায় একেবারে আলাদাই থাকতে পারে। রূপা যে বিষয়টা নিয়ে চিন্তিত ছিল, না, সেই সমস্যা এই বাড়িতে হয়নি। শাশুড়ি বৌমা মিলে দিব্যি রান্নাঘর সামলে নিচ্ছে। ইতিমধ্যে শাশুড়ি বিমলা দেবীর কাছ থেকে বেশ কিছু নতুন রান্নাও শিখে নিয়েছে রূপা। সব মিলিয়ে সেও এখন বেশ ভালোই আছে। কিন্তু সমস্যা এরপর শুরু
সেই দিন সন্ধ্যের দিকে সৌমেন নীলুদের বাড়ি থেকে ফিরে এলো। রাত অবধি একতলায় বসেই গল্পগুজব করল। তারপর একেবারে রাতের খাবার খেয়ে ওপরে উঠল। রূপা তখনও নিচেই ছিল। সিঁড়ির শেষ ধাপটা উঠতেই একটু কেঁপে উঠল সৌমেন। ওপরটা আজ এতটা ঠান্ডা কেন? বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়েছিল। ছাদে বৃষ্টি পড়ে ঘর ঠান্ডা হওয়ারই কথা, কিন্তু তাই বলে এতটা? অবশ্য ঠান্ডায় ভালোই ঘুম হবে, এই ভেবে নিজের ঘরে ঢুকলো সৌমেন। এই ঘরটা বরাবরই ওরই ছিল। নিচের দুটো ঘর মিলিয়ে ওপরের এই একখানা ঘর, তাই বেশ বড় সড়ো। আর এই ঘর দেখেই রূপার বাবা বোধহয় ওই বিশাল বড় খাটটা উপহার দিয়েছিল। এত বড় খাটে শুতে ওর অস্বস্তি হয়। আগের ফ্ল্যাটেও ছোট ডাবল বেড ছিল। গায়ের গেঞ্জি খুলে ব্রাশ করতে বাথরুমে ঢুকলো সৌমেন। ঘরের লাগোয়া বাথরুম। ব্রাশ করতে করতেই শুনতে পেল দরজা খুলে রূপা ঢুকলো ঘরে। আয়নার দরজার ফাঁক দিয়ে এক ঝলক দেখতেও পেল, কিন্তু ব্রাশ করে বেরিয়ে কাউকেই দেখতে পেল না সে। একটু অবাক হলো সৌমেন। না, দরজা খুলে রূপার বেরোনোর আওয়াজ সে পায়নি, শুধু ঢোকার আওয়াজটা পেয়েছে। তাহলে গেল কোথায় রূপা? বিছানায় শুয়ে পড়ল সৌমেন। কয়েক সেকেন্ড পর রূপা ঘরে ঢুকল। সৌমেন প্রশ্ন করল, কোথায় গিয়েছিলে? কোথায় আবার যাব? এই তো উঠলাম নিচ থেকে। খাবারের বাসনগুলো সব কলতলায় নামিয়ে দিয়ে তারপর এলাম। সে কি, তুমি একটু আগেই ঘরে ঢুকলে না? না তো, আমি তো এই সবে উপরে উঠলাম। ও, কিন্তু আমার যেন মনে হলো। আর কথা বাড়ালো না সৌমেন। বউ পাশে শুয়ে পড়তে কিছুক্ষণ এ কথা সে কথা বলল, আর সন্ধেবেলা নীলুদের বাড়ি গিয়ে শোনা দুঃসংবাদটাও বলল। নীলু যে ওর ছেলেবেলার বান্ধবী ছিল সেটা জানতো রূপা। খবরটা শুনে রূপাও অভাগা মেয়েটির প্রতি সহানুভূতি প্রকাশ করল। প্রতিটি মেয়েরই সুখে সংসার করার ইচ্ছে থাকে, তাই কোনো মেয়ের সেই স্বপ্ন অপূর্ণ থাকায় কতটা কষ্ট তা একটা মেয়ে সবচেয়ে ভালো করে উপলব্ধি করতে পারে। এক সময় গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল ওরা। চ আমার সাথে খেলবি। এই তো খেললাম। না, আরো। আমার সাথে যাবি? কোথায়? আমার সঙ্গে। আমি তোকে আমার সঙ্গে করে নিয়ে যাব। এখানেই ঘুমটা ভেঙে গেল সৌমেনের। স্বপ্নটা মনে করে মনটা আরো খারাপ হয়ে গেল ওর। কিছুক্ষণ চোখ বুজে শুয়ে থেকে আবারও ঘুমিয়ে পড়ল। কিন্তু একটু ভালো করে খেয়াল করলে সৌমেন হয়তো দেখতে পেত বাইরে বৃষ্টি থেমেছে এবং মেঘের আড়াল থেকে চাঁদ উকি দিয়েছে। সেই চাঁদের আলো উল্টো দিকের কাঁচের জানালা দিয়ে সৌমেনের দিকের দেওয়ালে এসে পড়ছে। সেই আলোর ছায়ায় একটা নারীর শরীরের প্রতিমূর্তি স্পষ্ট ফুটে উঠেছে। আগামী কয়েক সপ্তাহ ভালোই কাটল। উল্লেখযোগ্য কিছু ঘটল না। সৌমেন নতুন অফিসের দায়িত্ব ইতিমধ্যেই ভালোভাবেই বুঝে নিয়েছে। লোকাল ছেলে হওয়ায় বাড়তি সুবিধাই হয়েছে ওর। শুধু একটাই সমস্যা হচ্ছে, ওর ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। মনের মধ্যে কিসের যেন সর্বক্ষণ একটা অশান্তি কাজ করছে। শুধু বাড়িতে নয়, অফিসেও। যখনই সৌমেন একা থাকছে ওর মধ্যে অস্বস্তির ভাবটা মাথা চাড়া দিয়ে উঠছে। অস্বস্তিটা ঠিক কিসের সেটা ভাষায় প্রকাশ করা মুশকিল। একা থাকলে ওর মনে হচ্ছে ও একা নেই।
কেউ একজন আছে যে সর্বক্ষণ ওর উপর নজর রাখছে। আশেপাশে বারবার চোখ ঘুরিয়ে দেখছে সৌমেন, আশানুরূপভাবেই কাউকেই দেখতে পাচ্ছে না। ও নিজেও জানে কেউ নেই, কিন্তু তবু। তবে এই অনুভূতিটা লোকজনের মাঝে থাকলে হয় না, কেবলমাত্র একা থাকলেই হয়। বাড়িতে ফিরে ও যতক্ষণ একতলায় বসে সবার সাথে গল্প সল্প করে ততক্ষণ কোনো অসুবিধে হয় না, কিন্তু রাতের খাবার সেরে যেই দোতলায় ওঠে কেমন যেন সচকিত হয়ে পড়ে ও। সৌমেন বুঝতে পারে সমস্যাটা দিন দিন গুরুতর আকার ধারণ করছে। সেই দিন রাত্রে স্বপ্নটা আবার দেখল সৌমেন, সেই একই। ও আর নীলু খেলা করছে, ছেলেবেলার দৃশ্য, খালি শেষের অংশটুকু আলাদা। নীলু ওকে ডাকছে, ওর সাথে নিয়ে যাবে বলছে, কিন্তু ছেলেবেলায় এ ধরনের ব্যাপার তো কোনোদিনও ঘটেনি। পরদিন সকালবেলা ব্রেকফাস্টের পরোটায় কামড় দিতে দিতে রাতের স্বপ্নটা মনে পড়ল সৌমেনের। ওর মনে হচ্ছে দুইবার নয়, এর মাঝেও বেশ কয়েকবার একই স্বপ্ন দেখেছে ও। সকালে হয়তো মনে থাকেনি, কিন্তু দেখেছে কয়েকবার। কথাটা রূপাকে কি বলবে ও? কিছুক্ষণ ভেবে কথাটা রূপাকে না বলাই শ্রেয় হবে বলে বিবেচনা করল। অকারণ ছেঁদো বিষয় বলে রূপাকে চিন্তিত করার কোনো মানেই নেই। সে নিজেও ব্যাপারটা গুরুত্ব না দিয়ে মন থেকে সরিয়ে দেবে বলেই ঠিক করে। খাওয়া শেষ করে অফিসে রওনা হয়। সময়টা দুপুর। নিজের অফিস ঘরে টেবিলে ঝুঁকে মন দিয়ে একটা ফাইল লিখছে সৌমেন। টিফিন বক্স থেকে রুটি তরকারি দিয়ে লাঞ্চ শেষ করেছে একটু আগেই। একটু তাড়াহুড়ো করেই খেয়েছে ও, কারণ কাজটা শেষ করে ফেলতে চায় সৌমেন। আজকে এই ফাইলটা ছেড়ে দিতে পারলে কাজের চাপটা একটু কম থাকবে। ফাইল পড়তে পড়তেই হঠাৎ সৌমেনের মনে হলো পাশ থেকে কেউ একটা যেন সরে গেল। আবারও যেন মনে হচ্ছে এখন ওর ঠিক পেছনে কেউ একটা দাঁড়িয়ে টেবিলে রাখা ফাইলের ওপর উঁকি দিচ্ছে। অন্যমনস্ক ভঙ্গিতেই পিছনে তাকালো সৌমেন। না, যথারীতি কেউ নেই। ধুর ধুর, এ কি হচ্ছে ওর সঙ্গে? মনে মনে নিজেকেই এক প্রস্ত ভৎসনা করল সৌমেন। আবারও ফাইলে মন দিতে যাবে, তৎক্ষণাৎ পাশের দেওয়ালটায় চোখ আটকে গেল ওর। উল্টো দিকের খোলা জানলাটা থেকে আলো ঢুকে তাতে ছায়া পড়েছে। টেবিলের সামনে সৌমেন বসে আছে, তার ছায়া দেওয়ালে রয়েছে, কিন্তু সেই সাথেই আরও একটা ছায়া পড়েছে দেওয়ালে, একটি নারী মূর্তি। প্রচণ্ড চমকে উঠে আরও একবার পিছনে তাকালো সৌমেন, কিন্তু না, আবারও কাউকে দেখতে পেল না। সারা ঘরে শুধুমাত্র একা। না, এক মুহূর্ত আগে দেখা ছায়াটা আর নেই। কি হলো ব্যাপারটা? ও কি ভুল দেখলো? আর একা একা ঘরে বসে থাকতে ইচ্ছে হলো না সৌমেনের। এতক্ষণ খেয়াল করেনি, এইবার অস্বাভাবিক ব্যাপারটা লক্ষ্য করল। এতক্ষণ ঘরে ফ্যান না চালিয়েই বসে আছে ও। বেলা হয়ে এলেও এতটা ঠান্ডা নেই যে বাইরের করা রোদের সত্ত্বেও ঘরটা ঠান্ডা থাকবে, কিন্তু সৌমেনের অফিস ঘরটা স্বাভাবিকের চেয়ে যেন বেশি ঠান্ডা। অন্যদের অফিস ঘরে তো এতবার গিয়েছে, কই এত তো ঠান্ডা থাকে না। বেল বাজিয়ে পিয়নকে ডাকলো সৌমেন। লক্ষ্য করল পিয়নটিও ঘরে ঢুকে ঠান্ডায় বেশ অবাক হয়েছে। দুহাত দিয়ে একবার নিজেকে জড়িয়ে ধরল। এদিক ওদিক তাকিয়ে ঠান্ডার উৎস খোঁজার চেষ্টা করছে পিয়নটা। আগে বলুন বাবু, কিছু দরকার আছে?
এক মুহূর্ত সৌমেন বুঝে পেল না যে কি উত্তর দেবে। ও তো কিছু ভেবে ডাকেনি, এমনি বেলটা বাজিয়েছে। তোর কোনো কাজ আছে এখন? না বাবু, সেরকম কিছু নেই। বেশ, এই কেবিনের ফাইলগুলো আগোছালো আছে, তুই একটু গুছিয়ে রাখতো। কেবিনেটে রাখা ফাইলগুলো আগোছালো ঠিকই, তবে সেগুলো গুছিয়ে রাখারও কোনো প্রয়োজন ছিল না বিশেষ। তবুও সৌমেন এটা করতে বলল। উদ্দেশ্য আর কিছুই না, পিয়নকে নিজের ঘরে রাখার একটা অজুহাত আর কি। পিয়ন গুছিয়ে রাখতে শুরু করলো ফাইল। সৌমেন খেয়াল করলো আশপাশ আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। একটু বাদেই গরম লাগতে শুরু করলো। পিয়নকে ফ্যান চালাতে বলে তাকে বিদায় দিল। থাক, কাল করিস আবার বাকিটা, এখন যা। পিয়ন বেরিয়ে যেতে আবারও কাজে মন দিল সৌমেন, কিন্তু আগের মতো মন আর বসল না। একই লাইন একাধিকবার পড়ে তাকে ফাইল শেষ করতে হলো। আগামী কয়েকদিন কিছু এমন ছোটোখাটো ঘটনা ঘটল যার ফলে সৌমেনের মনে অস্বস্তিটা আরও বাড়ল। যেমন কিছু জিনিস এক জায়গায় রেখে গিয়ে মাত্র কয়েক মুহূর্ত বাদেই খেয়াল করে সেটা স্থান পরিবর্তন হয়েছে। কখনো জানলা আটকে ঘুমালে সকালে দেখে কেউ খুলে দিয়েছে সেটা। এছাড়া মাঝে মধ্যেই নিজের আশেপাশে কারোর একটা উপস্থিতি টের পায়ও। এইসব ঘটনাগুলো এতদিন সৌমেন পুরোটাই মনের ভুল বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এরপর এক সন্ধেবেলা যা ঘটল তারপর আর ব্যাপারটা মনের ভুল বলে এড়িয়ে যাওয়া সম্ভব হলো না। সৌমেনের বাবার একটা সাদা গাড়ি আছে, অ্যাম্বাসাডর, বড়ই আরামদায়ক গাড়ি। তবে সেটি একমাত্র পরিবারের সকলে মিলে কোথাও গেলে ব্যবহৃত হয়। এছাড়া একটা বাজাজের স্কুটার আছে, সেটা চালিয়েই 3 কিলোমিটার দূরে অফিসের যাতায়াত করে সৌমেন। সেদিন শুক্রবার, কাজ সেরে বেরোতে একটু দেরি হয়ে গেল। অফিসের ফোন থেকে আগেই বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছিল আগামী 3 দিন ছুটি রয়েছে, কারণ সোমবার রথযাত্রা ছুটি পড়েছে। সেই কারণেই আজ যতটা হয় কাজ শেষ করে ফিরতে চায় সৌমেন। অফিস থেকে যখন বেরোলো তখন রাত 8টা। সৌমেনের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। এইদিকে বিশেষ দোকান বাজার খোলা থাকে না। বাজার টাউনের উল্টো দিকে, মানে যেদিকে ওর বাড়ি সেটা পেরিয়ে। ফাঁকা রাস্তায় স্কুটার চালিয়ে ফিরছে সৌমেন। রাস্তার ধারে আলো আছে, তবে পোস্টগুলো অনেকটা দূরে দূরে, তাই একমাত্র হেডলাইটই ভরসা। রাস্তার 2 ধারে হয় ফাঁকা মাঠ অথবা জঙ্গল। বেশ স্পিডেই গাড়ি চালাচ্ছে সৌমেন। মৃদু একটা গানের কলি গুনগুন করছে। হঠাৎই স্নায়ুগুলো সতর্ক হয়ে গেল সৌমেনের। ওর স্কুটারের পিছনের সিটে কেউ একজন বসে রয়েছে। দ্রুত ঘাড় ঘুরিয়ে পিছনে দেখল সৌমেন। সিটটা ফাঁকা, তবে একটু চেপে আছে যেন। ততক্ষণে স্ট্রিট লাইট পার করেছে সৌমেন। ধুর, কি সব ভাবছে ও? মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ভুলভাল ভাবনা ভেবে। কিন্তু অনুভূতিটা যে যাচ্ছে না ওর। বারবার মনে হচ্ছে স্কুটারের পিছনে কেউ একজন আরোহী রয়েছে। পরবর্তী স্ট্রিট লাইটটার নিচু দিয়ে দ্রুত বেগে স্কুটারটা পার করে গেল। মাত্র 1 সেকেন্ডেরও কম সময় লাগলো হলুদ বাল্বের আলোর ছোট বৃত্তটা পার করতে। কিন্তু সেইটুকু সময়ের মধ্যেই একবার সৌমেনের চোখ তার ডান দিকের হাতলের আয়নাটার ওপর পড়েছে। আর সেই এক মুহূর্তেই সে যা দৃশ্য দেখতে পেয়েছে তাতে মুহূর্তে তার হৃদস্পন্দন থেমে গিয়েছিল। আয়নায় ওই এক মুহূর্তে স্পষ্ট দেখতে পেল মেয়েটা বসে আছে। ফ্যাকাশে সাদা মুখ, গাল দুটো ভাঙা, খোলা কালো চুল হাওয়ায় উড়ছে। ছোট চোখের মণি দুটো ভয়ঙ্কর
রকমের সাদা। পরবর্তী লাইট পোস্টটা আসতে দেরি রয়েছে, অনেকটা দূর এখনো। পিছনে আর ঘুরতে সাহস হচ্ছে না সৌমেনের। ও কি ভুল দেখলো? আবারও লাইট আসতেই ওর চোখ গেল সামনের আয়নায়। ওই তো মেয়েটা এখনো আছে, ওর ঠিক পিছনেই বসে রয়েছে ও। স্কুটার ততক্ষণে আবারও আলো ছাড়িয়ে অন্ধকারে ঢুকেছে। সৌমেনের আর সাহস নেই পিছনে তাকাবার অথবা স্কুটারটা দাঁড় করানোর। হাত দুটো ওর ঠকঠক করে কাঁপছে, কিন্তু তবুও দাঁড়ানো যাবে না, না কিছুতেই না। আর একটু দূরেই লোকালয়, ওই যে আলো দেখা যাচ্ছে, ওই অবধি পৌঁছতেই হবে ওকে। তার আগে কিছুতেই দাঁড়াবে না ও। তরুণজন ক্লাবের বাইরে আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, কয়েকটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। এই তো প্রায় এসেই পড়েছে ও। আর একটুখানি। ক্লাবের আলো থেকে যখন মাত্র কয়েক মিটার দূরত্বে আছে সৌমেন, ঠিক তখনই ব্যাপারটা ঘটল। একজোড়া হিমশীতল ঠান্ডা হাত পেছন থেকে ওকে জড়িয়ে ধরেছে। হৃৎপিণ্ডের প্রতিটা কোষ যেন ধীরে ধীরে জমাট বেঁধে গেল তার। ধীরে ধীরে চোখ খোলাটে হয়ে আসছে ওর। আর না, ইতিমধ্যে সৌমেনের স্কুটার ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছে। চারজন ক্যারাম খেলতে থাকা ছেলে ওর এই অবস্থা দেখে ওর দিকে দৌড়ে এলো। কি হয়েছে দাদা, আপনি ঠিক আছেন তো? কি বলবে সৌমেন ভেবে পেল না। ও যা অনুভব করেছে তা ওদের বিশ্বাস করাতে গেলে ওরা হাসাহাসি করবে, তাই ও উত্তর দিল না। কিছু না, একটু জল আছে তোমাদের কাছে ভাই? হ্যাঁ নিশ্চয়ই। আলো এসে লোকজনের মুখ দেখে সাহস ফিরে এসেছে সৌমেনের মধ্যে। একটা ছেলে ক্লাব ঘরের ভেতর থেকে একটা প্লাস্টিকের জগ এনে দিল। সৌমেন ওটা থেকে ঢকঢক করে অনেকটা জল খেল। গলা শুকিয়ে গিয়েছিল ওর এতক্ষণ। একজন আবার প্রশ্ন করল, শরীর ঠিক আছে দাদা? আপনার মুখ চোখ কেমন যেন লাগছে। এদিকের ছেলেদের এই একটা গুণ আছে, এরা মানুষের উপকার করার জন্য একেবারে মুখিয়ে থাকে। ক্লাবের ছেলে হওয়া মানেই ওদের বিশ্বাস যে এলাকার সবার উপকার করা ওদের কর্তব্যের মধ্যে পড়ে। সৌমেন এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। চেষ্টা করে মুখে একটু হাসি ফুটিয়ে বলল, না ভাই, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমার বাড়ির সামনেই, কোনো অসুবিধা হবে না, আর আমি ঠিক আছি। জলের জগ ফেরত দিয়ে আরও একবার ধন্যবাদ জানিয়ে সৌমেন স্কুটার ছেড়ে দিল। মনে মনে শপথ করল যে এই পথে আর কোনো দিনও একা ফিরবে না। আর রূপাকে আজকের ঘটনা সে জানাবে, সাথে এতদিন ধরে যে অদ্ভুত অনুভূতিগুলো ওর হচ্ছে সেগুলো বলবে। ব্যাপারটা আর উপেক্ষা করা ঠিক হচ্ছে না ওর। কিন্তু বাড়ি পৌঁছে নিজের লোকেদের মাঝে নিরাপদ আশ্রয়ে আর ঝলমলে টিউবলাইটের আলোয় সৌমেনের মন বদলে গেল। ওর মনে হলো ব্যাপারটা পুরোটাই ওর উর্বর মস্তিষ্কের কল্পনা। রাতে কয়েকদিন যাবৎ ঘুম হচ্ছে না ঠিকঠাক, তাই হয়তো সেটা মস্তিষ্কে প্রভাব ফেলছে। এত ভয় পাওয়ার জন্য মনে মনে সৌমেন লজ্জিতই বোধ করল। ছি ছি ছি, এই 31 বছর বয়সে এসে কিনা ভূতের ভয় পেল সে। তাই কিছু না বলেই ঘুমিয়ে পড়ল সৌমেন। রাতে স্বপ্নটা আবার দেখল সে। বকুল গাছের নিচে নীলু আর ও খেলছে। খেলা শেষ হতে নীলু বলল, আমার সাথে যাবি সৌমেন? কোথায়? আমি যেখানে থাকি সেখানে।
তোকেও নিয়ে যাব। না না, আমি যাব না। সৌমেন না করায় যেন নীলু একটু রেগে গেল। চোখে ওর রাগী দৃষ্টি ফুটে উঠেছে। এ কি, নীলুর চেহারার পরিবর্তন হচ্ছে। সেই ছোট মেয়েটি আর সে নেই। সৌমেন লক্ষ্য করল সে নিজেও আর স্কুলে পড়া ছেলেটি নেই। এখন এখন সে নিজের বর্তমান বয়সে। নীলুকে সৌমেন কখনো বড় বয়সে দেখেনি, এই প্রথম দেখলো। আর দেখা মাত্রই মুখটা চিনতে পারল সে। নীলুর চেহারা ধীরে ধীরে আরো পরিবর্তিত হচ্ছে। ঘাড়টা যেন একদিকে কাত হয়ে গেল, গাল দুটো দুমড়ে ভেতরে ক্রমশ ঢুকে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে, আর গায়ের রং ক্রমশ ফ্যাকাশে হয়ে আসছে। নীলুর চোখ কালো হয়ে মণি দুটো যেন বেরিয়ে আসছে। নীলু! চিৎকার করে ঘুম থেকে উঠে বসেছে সৌমেন। হাত পা ঠান্ডা হয়ে বুকের ধুকপুকানিতে পাঁজর থেকে যেন হৃৎপিণ্ড বেরিয়ে আসছে। ওর চিৎকারে রূপার ঘুম ভেঙে গিয়েছে। ওটা নীলু, ওটা নীলু। কি হলো? কি হয়েছে? ওটা নীলু ছিল। কে? কোনটা? আমি ওকে চিনতে পেরেছি। ওটা নীলুই ছিল। নীলু আবার ফিরে এসেছে। সেই রাতে দুজনের কেউই ঘুমোলো না। সৌমেন এতদিন ধরে নিজের মনের মধ্যে যে কথাগুলো চেপে রেখেছিল, সেই সমস্ত ঘটনা এক এক করে স্ত্রীকে খুলে বলল। রূপা পুরো ব্যাপারটা মন দিয়ে শুনল। একটা কথাও অবিশ্বাস করল না, কারণ রূপা ওর বরকে গত কয়েক বছরে বেশ ভালোই চিনেছে। সহজে এতটা ভয় পাওয়ার ছেলে সে নয়। ভিত্তিহীন ভয়কে মনে স্থান দেওয়ার মানুষ সৌমেন একেবারেই নয়। বরং দুজনের মধ্যে রূপাই তুলনামূলকভাবে একটু বেশি ভীতু। কথাটা শোনার সময় মাঝে মাঝে শিউরে উঠেছিল রূপা, বিশেষ করে যখন শুনল যে কোনো এক মৃত মানুষ বারবার তার স্বামীকে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছে। এতদিন ব্যাপারটার তাৎপর্য সৌমেনের কাছে স্পষ্ট ছিল না, কিন্তু এখন এই স্বপ্নের ইঙ্গিত সেও উপলব্ধি করতে পারছে। নীলু নিজেই তাকে ওর সাথে নিয়ে যেতে চাইছে। কোনো মৃত মানুষ কাউকে নিজের সাথে নিয়ে যেতে চাওয়ার মানে একটাই দাঁড়ায়, সেই ব্যক্তিকেও মৃত্যুর দিকে টেনে নিয়ে যেতে চায়। ততক্ষণে পূবের আকাশে আলো ফুটে উঠেছে। মনে বহুক্ষণ ধরে চলতে থাকা প্রশ্নটা এবার রূপা করে ফেলল। কিন্তু তুমিই কেন? হঠাৎ তোমারই উপরে নীলুর এত রাগ কেন? হতাশ ভঙ্গিতে দুই দিকে ঘাড় নাড়ল সৌমেন। বিশ্বাস করো রূপা, আমি সত্যি জানি না। কেন তো আমি নীলু বা কারোর কোনো ক্ষতি করেছি বলে তো আমার জানা নেই। তবে আমাকে কেন? কিছুক্ষণ দুজনের কেউই আর কোনো কথা বলল না। বাইরে কয়েকটা পাখি ডাকতে শুরু করেছে ইতিমধ্যেই। রূপা বলল, সব কিছু যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই উত্তর পাওয়া যেতে পারে। মানে? মানে নীলুর বাড়িতে যাওয়ার পর থেকেই তো এইসব শুরু হয়েছে, তাই না? আমার কি মনে হয় বলো তো, ওর বাবা মায়ের সঙ্গে না আরেকবার কথা বলা আমাদের খুব দরকার। হয়তো ওরা এই ব্যাপারটা নিয়ে কিছু বলতে পারেন। ওই বাড়িতে আবার যাওয়ার কথা শুনেই সৌমেনের গাটা ছমছম করে উঠল। আরও একবার ওখানে যাওয়ার একদমই ইচ্ছে নেই ওর। কিন্তু রূপা ঠিকই বলেছে, সবকিছু সেদিনের পর থেকেই শুরু হয়েছে। এখানে আসার পর তো সবকিছু ঠিকই ছিল। কত আনন্দে প্রথম কয়েকটা সপ্তাহ কাটিয়েছিল সে। আর আমি নিজের বাড়ির খেয়ে থেকে অফিস কাচারি করছিল। সবকিছু ওলট পালট হয়ে গেল সেদিনের পর থেকেই। অতএব নীলুর বাড়ি গেলেই লাভ হবে বলে মনে হয়। সম্ভবত ওর মা বা বাবা কিছু একটা আলোকপাত করতে পারবে। শোনো না, তুমি এবার একটু শুয়ে নাও। কাল তো অফিস নেই, দেরি করে উঠলেও কিচ্ছু অসুবিধা হবে না। একটু বেলা অবধি ঘুমিয়ে নাও।
সৌমেন সম্মতিসূচক ঘাড় নেড়ে শুয়ে পড়ল। রূপাও শুয়ে পড়ল ওর পাশে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চিন্তা করো না, কাল আমরা যাব নীলুর বাড়ি, কেমন? সেদিন দুপুরের দিকে নীলুদের বাড়ির দরজায় হাজির হলো সৌমেন আর রূপা। কয়েকবার দরজায় কড়া নাড়ার পর দরজা খুলে দিলেন নীলুর মা। সৌমেন আর রূপাকে দেখেই বৃদ্ধার মুখ উজ্জ্বল হয়ে উঠল। এসো বাবা সৌমেন, এসো এসো, এই বুঝি বৌমা? হ্যাঁ মাসিমা। রূপা আর সৌমেনকে নীলুর মা নিয়ে ঘরে গিয়ে বসালো। বৃদ্ধা ডাক দিতেই নীলুর বাবাও বেরিয়ে এলেন। তার মুখ দেখেও বোঝা গেল যে তিনিও বেশ খুশি হয়েছেন। নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন একমাত্র কন্যাকে হারানোর পর। লোকজন যে খুব একটা আসে না সেটা বোঝাই যায়, তাই লোকজন দেখলে তারা বেশ খুশিই হন। রূপা কিন্তু মনে মনে একটা ধারণা নিয়ে এসেছিল যে সৌমেনের সাথে ঘটতে থাকা ঘটনার পিছনে হয়তো এই বৃদ্ধার কোনো অশুভ অভিসন্ধি রয়েছে। কিন্তু এখন তাদের মুখ দেখে রূপার ধারণা পরিবর্তন হলো। মনে হয় না নীলুর বাবা মা জেনে শুনে ক্ষতি করতে চাইছে। আচ্ছা, কি কি খাবে বলো তোমরা? একটু লুচি খাও, বেগুন ভেজে দিই একটু। আপনি একদম ব্যস্ত হবেন না মাসিমা, আমরা খেয়েই এসেছি। তা কি হয়? আগের দিন তো সৌমেনকে একটু কিছু আদর যত্ন করা হয়নি। আজকে বৌমা, তুমিও প্রথমবার এসেছো আমাদের বাড়িতে, তোমাদেরকে শুধু মুখে ছাড়ছি না আমি বাপু। বৃদ্ধা আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেলেন ভেতরে। নীলুর বাবা বসে কথা বলতে লাগলেন ওদের সাথে। আধ ঘন্টার মতো কথাবার্তা হলো, কিন্তু যে কারণে তাদের আজ এখানে আসা সেই কথাটা কিছুতেই পারতে পারছে না সৌমেন। কারণ সত্যি বলতে কি জানতে চাইবে বা কোন প্রশ্নের উত্তর তারা খুঁজতে এখানে এসেছে সেটা তারা নিজেরাই নিশ্চিত নয়। পুরো বিষয়টাই এতটা অস্বাভাবিক আর অবিশ্বাস্য যে কিভাবে সেটা বলা যায় সেটাই তারা বুঝতে পারছে না। একসময় কথা ঘুরে ফিরে নীলুর বিষয়ে উঠল। সেই সুযোগেই প্রথম রূপা প্রসঙ্গটা তুলল। হ্যাঁ মাসিমা, নীলুর অনেক কথা শুনেছি আমি ওর কাছে। ওদের ছোটোবেলাকার কত গল্প শুনেছি আমি। আসলে খুবই দুঃখের পুরো ব্যাপারটা। জানেন মাসিমা, এর আগের দিন এখান থেকে ও ফেরার পর থেকেই মাঝে মাঝেই না নীলুকেও রাতে স্বপ্নে দেখছে। আমিও দেখি নীলুকে মাঝে মাঝে, জানো তো মা, আমার মেয়েটা ভালো নেই জানো, মেয়েটা বোধহয় শান্তি পায়নি। সর্বাণী, তুমি আবার শুরু করলে? কেন মাসিমা, আপনার এই রকম মনে হওয়ার কারণ কি? আমি ওকে মাঝে মাঝেই আমার আশেপাশে টের পেতাম, রাতে স্বপ্নেও আসতো। তাছাড়া তাছাড়া তোমার মাসিমার কথা বাদ দাও তো মা, ও সব বলতেই থাকে। মায়ের মন তো। মেসোমশাই, আপনি কখনো কিছু অনুভব করেননি? মানে অস্বাভাবিক কিছু? আরে বাদ দাও তো বাবা, তোমাদের সামনে এইসব আর কি বলি? তোমরা সবাই ইয়ং, শিক্ষিত। দেখুন, আমি কিন্তু নীলুকে দেখেছি। মানে মানে স্বপ্নে? না মেসোমশাই, শুধু স্বপ্নে নয়, আমি গতকাল নীলুকে সত্যি সত্যি দেখেছি। দেখুন, শুধু তাই নয়, আমি যেদিন এই বাড়িতে এসেছিলাম সেই দিন থেকেই আমি নিজের আশেপাশে ওর উপস্থিতি অনুভব করে চলেছি। এসব তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি মেসোমশাই। ব্যাপারটা নিছক মনের ভুল বলে আমি এতদিন অগ্রাহ্য করে এসেছি, কিন্তু কালকে এমন একটা ঘটনা ঘটল। কি কি হয়েছে বাবা? প্রশ্নটা নীলুর মা করেছেন।
উত্তরে সৌমেন আর রূপা মিলে সমস্ত ঘটনা তাদের বুঝিয়ে বলল। পুরোটা শুনে আঁচলে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠলেন নীলুর মা। পাথরের মতো বসে রইলেন বৃদ্ধ। মাসিমা, আপনি দয়া করে বলুন, আপনারাও কি নীলুর উপস্থিতি অনুভব করতে পেরেছিলেন? ও যে আমার আশেপাশেই আছে আমি বুঝতে পারতাম। মাঝে মাঝেই ওর মা ডাকে ঘুম ভেঙে যেত। রাতে কোথা থেকে যেন ওর কান্নার শব্দ আসতো। হঠাৎ হঠাৎ এক মুহূর্তের জন্য ওর ছায়া দেখতে পেতাম। ওর বাবাও মাঝে মাঝে দেখেছে ওকে, ওর কান্নাও শুনেছে। নীলুর বাবা মুখে কিছু বললেন না, কিন্তু এইবার স্ত্রীর কথার প্রতিবাদও করলেন না। আপনারা এরপর মেয়ের আত্মার শান্তি কামনা করে কিছু করেননি? মানে ওই পুজো বা গয়া পিণ্ডদান এসব কিছু? শ্রাদ্ধ শান্তির পুজো তো করাই হয়েছিল, কিন্তু কিন্তু তারপরেও যখন নীলুকে আশেপাশে অনুভব করলাম তখন আলাদা করে পুজো করার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু পারিনি। কেন? গত কয়েক সপ্তাহ ধরেই ওর উপস্থিতি আমি আশেপাশে টের পাচ্ছিলাম না। আমি ভেবেছিলাম হয়তো এইবারে মেয়েটা শান্তি পেয়েছে, কিন্তু এখন বুঝতে পারছি আসলে আসলে ও ও তোমার পিছু নেয়। এখন তো তোমাদের বাড়ি গিয়েছে সৌমেনের পিছু নিয়ে। কথাটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল রূপার। কিন্তু কিন্তু কেন? আমরা ভালো বন্ধু ছিলাম, সেটা সত্যি, কিন্তু তাই বলে? তা নয় বাবা, আমার মেয়েটা তোমায় ভালোবেসেছিল। কথাটা সৌমেনের কাছে ততটাই অপ্রত্যাশিত যতটা নীলুর বাবার কাছে। বৃদ্ধের মুখ দেখে অনুমান করা যায় যে তিনি এ বিষয়ে অবগত নন। এই গোপন কথাটা সম্ভবত নীলু শুধু ওর মায়ের সঙ্গেই ভাগ করে নিয়েছিল। তোমাদের মধ্যে বন্ধুত্ব ছিল আমি জানতাম, তোমার দিক থেকে তার থেকে বেশি কিছু না থাকলেও নীলু তোমাকে ভালোবেসে ফেলেছিল। তুমি এই জায়গা ছেড়ে কলেজে পড়তে চলে যাওয়ার পর বহু দিন মেয়েটা কেঁদেছিল। একদিন একদিন আমার কাছে ওর মনের কথা স্বীকার করে। তবে তবে তোমার দিক থেকে সেরকম কিছু ছিল না, সেটাও ওর অজানা ছিল না। কয়েক বছর পর ওর বিয়ে দিলাম। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। এইবার হিসাবটা কিছুটা হলেও মিলছে সৌমেনের কাছে। নীলুর অতৃপ্ত আত্মা হয়তো তার ছেলেবেলার ভালোবাসাকে ফিরে পেতে চায়। মাসিমা, কিন্তু আমরা যে খুব বিপদে পড়েছি মাসিমা। নীলু যে বারবার ওকে নিজের কাছে নিয়ে যেতে চাইছে। আমি তো ওর স্ত্রী মাসিমা, আশঙ্কায় আর ভয়ে আমার যে বুকটা শুকিয়ে যাচ্ছে। তোমরা আমাদের ক্ষমা করে দিও মা। আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল আমাদের। তোমরা দেখো কি করা যায়। মেয়ের আত্মার শান্তির জন্য যা করতে হয় আমরা করব। কথাটা বলার পর মুহূর্তেই দেওয়ালে থাকা নীলুর ছেলেবেলার ছবিটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় সকলেই চমকে উঠল। ঘরে বসা চারজনেই এবার পঞ্চম কারোর উপস্থিতি টের পেল। এমন কেউ যাকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু সে আছে। পৃথিবীর বন্ধন থেকে মুক্তি দেওয়ার কথায় সে হয়তো প্রতিবাদ জানালো। নীলুদের বাড়ি থেকে বেরিয়ে
প্রথমে সৌমেন আর রূপা গেল বড় বটতলায় হনুমান মন্দিরে। এই হনুমান মন্দিরের ঠাকুরমশায়ের কথাই নীলুর মা বলেছিলেন। ইনি ওই বাড়িতে পুজো করতে গিয়ে পুজো অসম্পূর্ণ রেখে চলে এসেছিলেন। আজ স্কুটারে করে বেরিয়েছে ওরা। মন্দিরের বাইরে স্কুটারটা রেখে সিঁড়ির মুখে জুতো খুলে দুজনে মন্দিরে ঢুকল। মন্দিরটা খুব বেশি বড় নয়। শেষবার যখন সৌমেন এখানে এসেছিল সে স্কুলে পড়ার সময়ে, তখন তো এটা আরও ছোট ছিল। এখন তাও চালাটা কিছু বাড়িয়ে ছাদ বাড়ানো হয়েছে, তবে ভেতরের হনুমানজি এখনো আগের মতোই রয়েছে। ঠিক মূর্তি নয়, বরং একটা পাথরের চাঁইয়ের উপরে খোদাই করা হনুমানজির মুখ, একটি হাতে ধরা গদা আর অন্য হাতে পাহাড়। বাকি শরীরটা তেমন বোঝা যাচ্ছে না। পাথরে লাল আর গেরুয়া কুমকুমের অনেকগুলো প্রলেপ চড়ানো। ভেতরে ঢুকেই ওরা দুজনে প্রথমে হনুমানজির উদ্দেশ্যে প্রণাম করল। তবে খোঁজ নিয়ে জানা গেল পুরোহিত এখন নেই, তিনি খেতে গিয়েছেন, আধ ঘন্টার মধ্যেই চলে আসবেন। সৌমেন আর রূপা মন্দিরে বসে অপেক্ষা করতে লাগলো। 20 মিনিট পরেই ঠাকুরমশাই এলেন। সৌমেন আগেও এনাকে দেখেছে, তবে তার মুখ সৌমেনের মনে থাকার কথা নয়। ঠাকুরমশাই লোকটি উড়িয়া ব্রাহ্মণ, তবে জন্ম কর্ম সব বাংলায়, তাই পরিষ্কার বাংলাও বলতে পারেন। গোলগাল ধুতি পাঞ্জাবি পরা মানুষ। বয়স খুব বেশি নয়, তবে এখন অর্ধেক চুলে পাক ধরেছে। বলুন মা, পুজো দেবেন? হ্যাঁ দেব, আমার স্বামীর নামে পুজো দেব। 10 মিনিটে পুজো করে এসে বাতাসা প্রসাদ দিয়ে দক্ষিণা কপালে ঠেকিয়ে কাজ শেষ করলেন ঠাকুরমশাই। এরপরেই আসল কথা পারল রূপা। ঠাকুরমশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? কি বিপদ মা? আপনি আপনি চৌধুরীদের বাড়ি চেনেন নিশ্চয়? পরক্ষণে মুখ গম্ভীর হয়ে গেল ভদ্রলোকের। ঘাড় উপর নিচ করে বোঝালেন যে তিনি চেনেন। শুনলাম আপনি ওদের বাড়িতে পুজো করতে গিয়েছিলেন। সেদিন কি হয়েছিল ঠাকুরমশাই? কিন্তু আপনারা কে, আর আপনারা সেই ব্যাপারে কেন জানতে চাইছেন? অগত্যা সৌমেনকে আরও একবার পুরো ঘটনাটা বুঝিয়ে বলতে হলো। এই নিয়ে গতকাল রাত থেকে প্রায় 3 বার হয়ে গেল। সব শুনে ঠাকুরের মুখে চিন্তার ছাপ পড়ল। বললেন, ওই মেয়ের আত্মা বড় শক্তিশালী হয়ে গিয়েছে বাবা। মানুষ যখন মনে অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায়, বিশেষ করে সেই মৃত্যু যদি প্রাকৃতিক কারণে না হয়ে থাকে, তবে সেই আত্মা শান্তি পায় না। চৌধুরীদের মেয়ের বিয়েও আমিই দিয়েছিলাম। তখন কি আর জানতাম যে মেয়েটার কপালে এরকম দুঃখ লেখা আছে? পুরনো স্মৃতিতে কয়েক মুহূর্ত ডুবে থাকলেন তিনি। তারপর আবারও বললেন, ওই মেয়ে সংসার সুখ পায়নি কোনো দিন, অথচ সংসার করার, স্বামীকে ভালোবাসার ইচ্ছা ছিল ওর সারা জীবন। কিন্তু শেষ পর্যন্ত সব অপূর্ণই থেকে গেল। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মেয়েটা। এই আত্মা কি আর এত সহজে শান্তি পায়? তার উপর আরও ব্যাপার আছে। ওর মা বাবা যখন আমার কাছে মেয়ের আত্মার জন্য পূজার কথা বলে, সেই সময়ে ওরা আমায় পুরোটা জানায়নি। মানে ওরা যে ওদের মেয়েকে নিজের আশেপাশে দেখতে পাচ্ছে বা শুনতে পাচ্ছে সেটা বলেনি। বলেছিল এমনিই ওরা একটা পূজা করতে চায়। কিন্তু যার শান্তির উদ্দেশ্যে পুজো, তার মৃত্যুদিন, ক্ষণ, এইসব জানার প্রয়োজন পড়ে। আর সেটা দেখেই আমার সন্দেহ হয়, কারণ ওদের মেয়েটার আত্মহত্যার সময়টা ছিল ঘোর অশুভ। একে শনিবারের অমাবস্যা, তার উপর আবার ঘোর পিতৃদোষ। ওর আত্মার প্রাকৃতিক কারণে মৃত্যু হলেও অনেক দোষ আসত, আর এক্ষেত্রে তো আত্মহনন। ওই আত্মা
নিশ্চিত রূপে প্রেতজনই প্রাপ্ত হবেই। সেদিনের অভিজ্ঞতা আমি জীবনে ভুলতে পারবো না। ওদের বাড়ির পুজো করতে গিয়ে আমি যা দেখেছিলাম, তা এই জন্মের মতো আমায় রাতে শান্তিতে ঘুমোতে দেবে না আর কোনো দিন। ও বাড়িতে ঢুকে প্রথমে কিছুই টের পাইনি আমি, কিন্তু সমস্যা শুরু হলো পুজোর জন্যে প্রদীপ জ্বালতে গিয়েই। সব গুছিয়ে প্রদীপে ঘি ঢেলে জ্বালতে গিয়ে প্রথমেই হিমশিম খেলাম, কিছুতেই আগুন ধরে না। প্রায় একটা বাক্স দেশলাই শেষ হওয়ার উপক্রম, তবুও প্রদীপে আগুন লাগে না। কিন্তু শেষ পর্যন্ত আগুন ধরালাম আমি প্রদীপে। একটু নিশ্চিন্ত হয়েছি, পর মুহূর্তেই নিভে গেল সেটা। আর নিভে গেল বললে ভুল হবে, বলা ভালো নিভিয়ে দিল। স্পষ্ট টের পেলাম কেউ যেন ফুঁ দিয়ে প্রদীপ নিভিয়ে দিল। আরও একবার জ্বালালাম, কিন্তু আবারও কেউ উল্টো দিক থেকে ফুঁ দিয়ে আগুন নিভিয়ে দিল। জানলা খোলা নেই, ঠান্ডার দিনে ফ্যানও চলছে না, অর্থাৎ ঘরে বাতাস ঢোকার উপায় নেই, তবুও প্রদীপ নিভে যেতে থাকলো বারবার। আমারও জেদ চেপে গিয়েছিল, তাই প্রদীপ ছাড়াই পুজো শুরু করলাম, আর সেটাই ভুল হয়েছিল। ওই প্রদীপ প্রজ্বলিত করার অর্থ নিজেদের সুরক্ষিত করা অপশক্তির হাত থেকে। বিনা প্রদীপের আলোয় পুজো শুরু মানে হলো ভূত প্রেতের থেকে নিজেকে অসুরক্ষিত রেখেই পুজো শুরু করা। আমিও সেটাই করেছিলাম। সবে গণেশ স্তব্ধ শুরু করেছি, হঠাৎ আমার গলাটা যেন কেউ চেপে ধরল। অদৃশ্য অশরীরী একটি ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাত আমার গলায় চাপ বাড়াতে লাগলো। আমার জিভ জড়িয়ে গেল, গলা দিয়ে মন্ত্র আর বেরোয় না। আমি থামতে বাধ্য হলাম। এরপরেও আমি আরও একবার ভাবলাম চেষ্টা করে দেখি। তাই হনুমানজির নাম নিয়ে যেই আবার শুরু করতে গিয়েছি, ঠিক সেই মুহূর্তে ওই পিশাচিনীকে আমি দেখতে পেলাম। ঘোর কালো অন্ধকার চেহারা, তার মাঝে সাদা মণির দুটো চোখ, চুলগুলো সাপের মতো চারিদিকে উড়ছে। আমার দিকে প্রবল রাগের দৃষ্টিতে চেয়ে আছে। ওর ওই দৃষ্টি, ভয়ঙ্কর দৃষ্টি, আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি বুঝেছিলাম যে ওখানে বেশিক্ষণ থাকলে ওই দুষ্টাত্মা আমার প্রাণ নেবে। আমি তখনই পুজো অসমাপ্ত রেখেই পালিয়ে আসতে বাধ্য হই। ও বাড়ি থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা এই মন্দিরে এসে হনুমানজির পায়ে এসে তবে থেমেছিলাম। পরে চৌধুরী মশাই এসেছিলেন বটে। ওকে আমি জানিয়ে দিই যে এই পুজো আমার পক্ষে করা সম্ভব নয়। ওর মেয়ের মনে জমে থাকা অপ্রাপ্তি, জিঘাংসা আর ক্ষোভ ওর আত্মাকে অশুভ প্রেতে পরিণত করেছে। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করুন। গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন আইকনটা অন করে দিন, যাতে গল্পটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে তা পৌঁছে যায়। শুভরাত্রি, ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন।